এই জেনারেশনের কাছে একদিকে লেফট এবং সেকুলাররা তাদের মোরালিটি হারাইছে, আর একদিকে কলোনিয়াল যেই অবস্ট্যাকল ছিল এগুলো ডিকলোনিয়ালাইজেশন হওয়ার কারণে ইসলামিজম এখানে জায়গা পাইছে। যে ইয়াং জেনারেশন দেখছে যে যারা লিবারাল সেকুলার তারা আসলে তার রাইটের পক্ষে দাঁড়াইতেছে, তার অপারেশনের পক্ষে দাঁড়াইতেছে, সে এটাকে না হচ্ছে রিয়াকশনারি জিনিসের শেলফ লাইফ খুব বেশি হবে, কারণ সে দেখছে আপনি জাস্টিস করতেছেন না, সে দেখছে যে আপনি তার ভিক্টিমাইজ করতেছেন, সে দেখতেছে যে আপনি শুধু তারই অপ্রেস করতেছেন না, তার নাম ধইরা আপনি আমারও অপ্রেস করতেছেন। তারা স্লোগান দিছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সে কি রাজাকার হয়ে গেছে? সে কি 71-এ জামাতের পজিশন সাবস্ক্রাইব করছে না, সে শুধু বলছে যে আপনি মুক্তিযুদ্ধ, এটা তার ডিগনিটিতে হার্ট হয়েছে, ডিগনিটিতে হার্ট করছে। যদি সে কিছুদিন পর দেখে ইসলামিস্টরাও তার সিভিল লিবার্টির উপর হস্তক্ষেপ করতেছে, সে তাদের উপর থেকেও তার এলিজেন্স উইথড্র করবে। তাহলে সিভিল লিবার্টি, হিউম্যান রাইটস, এরকম অনেকগুলো ইস্যুতে আমাদের কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে কনসার্ন তৈরি করতে পারে। এখন আমরা এটা সমাধান কিভাবে, কারণ ইসলামিস্ট রাজনীতি বইলা কোনো একক রাজনীতি নাই। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসরুর। আজকের আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন মির্জা গালিব। সো আজকে আমরা আসলে অনেকগুলো ইস্যু নিয়েই কথা বলবো। তার মধ্যে আছে আমাদের রাজনীতির ব্যাপারটা থাকবেই, আমাদের তরুণদের যে ক্ষমতা, তরুণদের সম্ভাবনা। আরেকটা ব্যাপার যেটা নিয়ে উনি নিজেও অনেক কথা বলেছেন, ধর্ম রাজনীতি এবং পার্টিকুলারলি পলিটিক্যাল ইসলাম, সেই ব্যাপারগুলোতেও আসলে আমরা খুব ডিটেইল লেভেলে, একটু ডিপ লেভেলেই আসলে কথা বলবো। তো মির্জা গালিব কেমন আছেন? জি ফাহিম ভাই, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আপনি নিজস্ব ছাত্র অবস্থায় আপনি সরাসরি রাজনীতির সাথে ছিলেন এবং একটা ধর্মভিত্তিক রাজনীতিক দলের সাথে আপনি ইনভলভ ছিলেন। তো আপনার কাছ থেকে আসলে ওই পার্সপেক্টিভটা হয়তো অনেকের থেকে বেটার আমরা পেতে পারি। যেটা নিয়ে কথা হচ্ছে যে একটা আমাদের ধর্ম আর রাজনীতির যে এই ইন্টারফেসিংটা এবং পলিটিক্যাল ইসলাম যেই ব্যাপারটা আসলে শুধু বাংলাদেশে না বা আমাদের সাবকন্টিনেন্টে না, মানে সারা বিশ্বেই কিন্তু জুলাই 24 থেকে 80, যেটা আমরা আসলে 90-এর আন্দোলনে দেখেছিলাম যে ইউথরাই লিড করেছিল। এইবারে কিন্তু আমরা দেখলাম 24-এ আন্দোলনের ক্ষেত্রে সবাই ছিল, এখানে বামপন্থী ছিল, মধ্যপন্থী ছিল, কিন্তু এবার কিন্তু দেখলাম আমরা যারা একটু রাইট উইং স্টুডেন্ট পলিটিক্সটাতে ইনভলভ, তাদের রোলটা কিন্তু অনেক বেশি ছিল এবং অনেক শক্তিশালী ছিল এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে এটা একটা ডিটারমাইনিংই ছিল। যদিও এটাকে হয়তো ইচ্ছা করেই ব্র্যান্ড করা হয় নাই, সো দ্যাট এটার আবার একটা মানে ডিসব্যান্ডিং করে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যাতে, মানে দ্যাট ইজ স্মার্ট স্ট্র্যাটেজি, যাতে বলা না হয় যে এটা একটা ইসলামিক একটা আন্দোলন চলছে। তো এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন যে আমরা কি যে আমাদের সোসাইটিতে যে একটা ইসলামাইজেশন আগে থেকে অনেক বেড়েছে, সেটারই একটা রিফ্লেকশন আমাদের ইউথদের মধ্যেও, ইউথ পলিটিক্যাল ফোর্সগুলোর মধ্যেও একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে, নাকি এটার অন্য কোনো ডাইমেনশন আছে? আমার মতে হচ্ছে ফাহিম ভাই, আপনার অবজারভেশন ঠিক আছে। বিশেষ করে আপনার এই যে গত জুলাইয়ে যে আন্দোলন হলো, সেই আন্দোলনে আ ইসলামপন্থী, ডানপন্থী অংশটার একটা বড় কন্ট্রিবিউশন ছিল। খুব স্পেসিফিকলি ছাত্র শিবিরের একটা বড় কন্ট্রিবিউশন ছিল। মাদ্রাসা ছাত্রদের একটা বড় কন্ট্রিবিউশন ছিল। তো এটাকে আমি একটু ডিফারেন্টলি রিড করি। সেটা হলো, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু মুসলমান এবং মুসলমানরা এখন পর্যন্ত তার ধর্মের সাথে খুব স্ট্রংলি কানেক্টেড। আপনি যদি ক্রিশ্চিয়ানিটির সাথে তুলনা করেন তাহলে দেখবেন যে মুসলিম ওয়ার্ল্ডে ধর্মের সাথে তার জীবনের বিযুক্তকরণটা ওইভাবে হয় নাই যতটা ওয়েস্টে হয়েছে। তার এভরিডে লাইফে ইসলাম খুব স্ট্রংলি প্রেজেন্ট, কালচারালি খুব স্ট্রংলি প্রেজেন্ট। তো মুসলমানদের জীবনে ধর্মের যদি এই ভূমিকাটা থাকে, তার সমাজ এবং রাজনীতিতেও ভূমিকা থাকবে। এটা খুব স্বাভাবিক। এই দুইটা একটা আরেকটার আপনার একটা কনসিকুয়েন্সিয়াল জিনিস। তো বাংলাদেশে যেটা হইছে সেটা হলো যে আপনার ব্রিটিশরা এখানে ২০০ বছর আমাদেরকে শাসন করছে। তার ফলে একটা কলোনিয়াল ইমপ্যাক্ট হইছে। তারপরে মুক্তিযুদ্ধের আগে পরে আমরা যে রাজনৈতিক ফরমেশনের মধ্যে দিয়ে গেছি, তাতে ২ টা এলিমেন্ট ছিল। একটা বামপন্থী এলিমেন্ট ছিল, তখন বামপন্থা খুব স্ট্রং ছিল। আরেকটা হলো আপনার এই বামপন্থী এবং সেকুলার একটা এন্টায়ার জেনারেশন আপনার বড় হইছে পশ্চিমবঙ্গে তখনকার সময়। তার ফলে পশ্চিমবঙ্গের একটা কলোনিয়াল ইমপ্যাক্ট এখানে আছে। তো আমি এটাতে ২ টা কলোনিয়াল ইমপ্যাক্ট বলি, ব্রিটিশদের একটা, আরেকটা হচ্ছে আপনার পশ্চিমবঙ্গ কলোনিয়াল ইমপ্যাক্ট। তো
তো বাংলাদেশ যখন স্বাধীন হলো, আমাদের 47-এ পাকিস্তান হওয়ার পরে তো কিছুটা ব্রিটিশ ডিকলোনিয়ালাইজেশন শুরু হইছে। আবার বাংলাদেশের স্বাধীনতার পরে যখন আমরা গেছি, তখন ধীরে, ধীরে একটা ডিকলোনিয়ালাইজেশন শুরু হইছে। তো আমি মনে করি যে বাংলাদেশ একটা ডিকলোনিয়ালাইজেশন প্রসেসের মধ্যে আসতে, আসতে ধর্মের সাথে তার সম্পর্কের জায়গাটাকে এখন অনেকটা অর্গানিক এবং ন্যাচারালি দেখা শুরু করছে। ওই ২ টা আর্টিফিশিয়াল পার্থক্য অনেকখানি কমে গেছে। যেই কারণে এখনকার ইয়ত্তের মধ্যে আপনি ধর্মের বেশি প্রভাব দেখবেন, ইসলামের বেশি প্রভাব দেখবেন। এইটা ট্রান্সলেট হইছে এইখানে। তো আমার কাছে এটা মনে হয় যে এটা একটা অটোমেটিক প্রক্রিয়া, যেখানে কিছু আর্টিফিশিয়াল কলোনিয়াল ইমপ্যাক্ট ছিল সেটা চলে গেছে। চলে যাওয়ার কারণে ইসলামিস্টরা সমাজে মোর প্রভাবশালী হইতেছে। আরেকটা জিনিস এখানে করছে সেটা হলো যেই লিডারশিপটা লেফট এবং সেকুলার, এই লিডারশিপটা গত ১৫-১৬ বছর আনকন্ডিশনালি আওয়ামী লীগের ফ্যাসিস্ট রিজিমকে হেল্প করে গেছে। একেবারে সকল ধরনের মোরালিটির বিরুদ্ধে। যেমন আপনি ধরেন যে আওয়ামী লীগের রিজিম একজনকে গুম করে ফেলতেছে। আপনি তার নাগরিক অধিকার সাপোর্ট করতেছেন না। আপনি বলতেছেন গুম করা ঠিকই আছে। এরে গুম না করলে তবে এটা লিবারেলদের থেকেই আসছে। লিবারেলদের থেকে আসছে। তো এই যে আপনি যখন আনকন্ডিশনালি একটা ফ্যাসিস্ট রিজিমের সহায়ক শক্তি হিসাবে দাঁড়াইতেছেন, তখন একটা এন্টায়ার জেনারেশন আপনাকে ইমোরাল হিসাবে লেবেল করে ফেলতেছে। তার রেসপেক্ট আপনি আর পাইতেছেন না। তার ফলে এই জেনারেশনের কাছে একদিকে লেফট এবং সেকুলাররা তাদের মোরালিটি হারাইছে, আরেকদিকে কলোনিয়াল যেই অবস্ট্যাকল ছিল এগুলো ডিকলোনিয়ালাইজেশন হওয়ার কারণে ইসলামিজম এখানে জায়গা পাইছে। তো এটাকে আমি একটা সোশ্যাল ফেনোমেনা হিসেবে দেখি। না, ইন্টারেস্টিং পয়েন্ট। যদিও এটার আবার অনেকে বলে যে আসলে এই জিনিসটা শুরু হয়েছে আসলে 1/11 এর পর থেকে আরো বেশি, এবং পার্টিকুলারলি গত ১০ বছর যদি বলি, সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেহেতু আরেকটা রাইট উইং একটা পলিটিক্স অনেক বেশি পাওয়ারফুল হয়েছে, আমরা কি তাহলে সেটার একটা ওয়ান কাইন্ড অফ রিঅ্যাকশন? আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অর্গানিক্যালি আমি একটা ইন্টারনাল এলিমেন্ট আমি বলছিলাম যে এটার কি একটা এই মানে পার্টিকুলারলি ভারতের মোদী সরকার যেভাবে একটু অ্যান্টি ইসলামিক বা ইসলামোফোবিয়ার একটা ব্যাপার আনছে, সেটা তো একটা ইম্প্যাক্ট আমাদের সোসাইটিতে করবে। আপনার ২ টা এক্সটার্নাল এলিমেন্ট আছে এখানে। একটা হলো যে বহু জায়গায় মুসলিম মেজরিটি কান্ট্রি এগেইনস্ট এ ওয়েস্টের আগ্রাসন আছে। প্যালেস্টাইন একটা বিশাল ইস্যু। অন্য যে সকল জায়গায় মুসলমানদের মাইন্ডসেটের উপর ইমপ্যাক্ট করে। তারপর আপনার এই যে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ, ইরাকে আপনার আমেরিকান আগ্রাসন, আফগানিস্তানে আগ্রাসন, তার একটা ইমপ্যাক্ট আছে, কোনো সন্দেহ নাই। আর ভারতে আপনার আ আ আ মোদির গভর্নমেন্ট এবং বিজেপির যে রাজনীতি, এই রাজনীতিও তো মুসলমানদেরকে খুব ইজিলি অপরায়ণ করে দেয়। তার ফলে পাকিস্তান এবং বাংলাদেশ বাই ডিফল্ট একটা ইসলামিস্ট হয়ে ওঠে। ওই ৪৭ এর লাইনে চলে যায় হয় আপনাকে। সেই রাজনীতিকে আবার তারা রিওরিয়েন্ট করতেছে। তো এটার একটা ইমপ্যাক্ট এখানে আছে। কিন্তু আমি খুব স্ট্রংলি আর্গু করব যে এখানে একটা ইন্টারনাল এলিমেন্ট আছে। কেন এটা করব? যে রিঅ্যাকশনারি জিনিসের শেলফ লাইফ খুব বেশি হবে না। আচ্ছা, তো আপনি ধরেন যে আমেরিকা ইরাকে আগ্রাসন করতেছে, এইটার রিঅ্যাকশন হিসেবে যে ইসলামিজমের জন্ম হয়, ওইটার শেলফ লাইফ আপনি বেশি দেখবেন না। কিন্তু যেটাকে আপনি দেখবেন যে কালচারালি একটা ইন্টারনাল অর্গানিক প্রসেসের মধ্যে দিয়ে তৈরি হয়, ওইটার শেলফ লাইন অনেক বেশি হয় শেলফ লাইফ। তো এইজন্য আমি খুব স্ট্রংলি আর্গু করব যে ওই এলিমেন্টগুলো এক্সিস্ট করে, কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে এই ইন্টারনাল ডিকলোনিয়ালাইজেশন প্রসেসও আছে। আমার বোধহয় যে ইন্টারন্যাশনালি যে মানে আপনার ওয়েস্টের যে সাম্রাজ্যবাদী অ্যাটিটিউড, সেইটার চাইতে ভারতের আপনার যেই হিন্দুত্ববাদী রাজনীতি, এটার ইমপ্যাক্ট বেশি হবে। কেন বেশি হবে? কারণ হিন্দুত্ববাদী এই রাজনীতি আপনাকে নিয়ে যায় 47 এ। 47 তো আমাদের লিভিং এক্সপেরিয়েন্স এই এলাকার মানুষের। তার ফলে যে ধর্মীয় আইডেন্টিটির উপর ভিত্তি করে যে আমরা একসাথে থাকতে পারি না, এই ভারত-পাকিস্তান ভাগ হয়ে গেছি। এই রাজনীতিটা হয়তো মোর রিঅ্যাকশনারি এলিমেন্ট এখানে তৈরি করবে। আমি এটাকে ডিনাই করি না, আমি ডেফিনিটলি মনে করি এটা এখানে আছে। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হলো সমাজের মধ্যে আপনার ডিকলোনিয়ালাইজেশন অনেক বড় ক্যাটার্স। অ্যাবসলিউটলি। বাট তারপরে আরেকটা তাহলে এটা সাবসিকুয়েন্ট কোয়েশ্চেন আসবে। যেমন আমি যদি কিছু রিসেন্ট উদাহরণও দেই, আমাদের কিছু সার্ভে হয়েছিল মানে গত ৩-৪ মাস আগে ইনোভেশন একটা সার্ভে করেছিল মানে পোল নিয়ে। ওখানে একটা ইন্টারেস্টিং একটা রেজাল্ট এসেছিল। দেখা গেল যে মানে কারা বিএনপিকে সাপোর্ট করছে বা জামাত বা অন্যান্য ইসলামিক পার্টিগুলোকে সাপোর্ট করছে। ওখানে দেখা গেল যে সমাজের মধ্য বয়সী অংশ বা একটু বয়স্ক মানুষের মধ্যে বিএনপি বেশ এগিয়ে আছে। ওয়্যারাজ আমি যাদেরকে জেন জি বলি, তাদের মধ্যে কিন্তু বিএনপি থেকে জামাত বা ইসলামিস্টরা বা অন্যান্য ইসলামিক দলগুলো সব কম্বাইনলি অলমোস্ট কাছাকাছি বা কোনো জায়গায় এগিয়ে আছে। তো দ্যাট মিন দেখা যাচ্ছে সোসাইটির মধ্যেও কিন্তু
একটা জেনারেশনাল একটা গ্যাপ আছে। তো আপনি যেটা বলছিলেন, আই অলসো এগ্রি উইথ দ্যাট এটা কিছুটা ইন্টারনাল, কিছু যদি ইন্টারনালি হয় তাহলে তো এটা অ্যাক্রস দ্য জেনারেশন হওয়ার কথা। তো আমরা এটার ইউথদের মধ্যে এটা বেশি ব্যাপারটা দেখছি। ইন্টারনাল হইলেও অ্যাক্রস দ্য জেনারেশন হবে না, কেন হবে না? তাই না? একটা খুব ইন্টারেস্টিং ডাটা ছিল এর আগে। যেমন ধরেন লোকদেরকে জিজ্ঞেস করছে আপনি কোন গান পছন্দ করেন? তাহলে অলওয়েজ দেখবেন যে ৭০-এর দশকের মানুষ এই মানে যার ৮০-র দশকের গান পছন্দ করে। ৮০-র দশকের মানুষ ৯০ দশকে। মানে কাইন্ড অফ তার টিনেজে সে যে গান শুনে, সেই গানটা তার মেমোরিতে অলওয়েজ আপনার একটা রোমান্টিক জায়গা থাকে। তো এটা ডিপেন্ড অন যে আপনি ধরেন টিনেজে বড় হওয়ার সময় কোন এলিমেন্টের মধ্যে দিয়ে বড় হইতেছে। যেমন আমি একটা খুব সুন্দর উদাহরণ দেই যে Facebook কারা ইউজ করে? এখন তো সবার জন্য এভেইলেবল। কিন্তু আপনি দেখবেন ৪৫ এর ঘরের লোকেরা কম ইউজ করে। তার কাছে কি এটা এভেইলেবল না? এভেইলেবল। কিন্তু কেন? সে বড় হওয়ার সময় এটা ইউজ করে বড় হয় নাই। তার ফলে এটার টেস্ট তার কাছে নাই। দেখবেন যে আমাদের জেনারেশনের লোকেরা ফোনে যেকোনো কিছু লেখার চাইতে কাগজে লিখতে পছন্দ করি। আমি এখনো নোট কাগজে দিতে পছন্দ করি। কিন্তু আপনি একটা ২০ বছরের ইয়াং ছেলে দেখেন সে এটা পছন্দ করে। সে ফোনে টুক করে লিখে ফেলে। একটা Facebook এর স্ট্যাটাস আমার এখনো কম্পিউটার লাগে লিখতে, ফোনে লিখতে অভ্যস্ত না। কিন্তু আপনি এখনকার ছেলেদের খুব দ্রুত লিখতে পারে। তো এখন যে পরিবর্তনগুলো যাচ্ছে এগুলো এই জেনারেশনের লোকদেরকে বেশি ইমপ্যাক্ট দিচ্ছে। তো এখানে একটা খুব ইন্টারেস্টিং আপনার এই ডাটাটা দেখেন। এই জেনারেশন কারা? এরা কখন বড় হইছে? এরা টোটাল বড় হইছে কিন্তু এই শেখ হাসিনার সময়। কারণ এখন যার বয়স ২৫, শেখ হাসিনা ক্ষমতায় ছিল ১৫-১৬ বছর। তার মানে তার যখন মোটামুটি বুদ্ধি হইছে তখন সে স্টপ নাকি অন্য কিছু দেখেও না। তো সে বড় হইছে বাংলাদেশের ধরেন যে যারা অ্যান্টি ইসলামিক খুব আল্ট্রা সেকুলার রিজিমের কথা বলে তাদের একেবারে সবচেয়ে পাওয়ারফুল পজিশন। তাই না? যেমন আপনি ইসলামিস্ট হিসাবে যদি আমি জামাতকে এখানে তো সবচেয়ে মোস্ট পাওয়ারফুল পার্টি তো। তো তাদের এগেইনস্টে সবচেয়ে বড় রেটরিক ছিল যুদ্ধ অপরাধ। তো আপনি কিন্তু এই জেনারেশনকে দেখাইছেন, দেখো এরা যুদ্ধ অপরাধী, আমি তাদেরকে বিচার করছি। তো তাদের তো এদের হেট করার কথা। পারল কে? পারছে এই কারণে আপনি যে বিচার করছেন ওই বিচারে তার আস্থা নেই। কারণ ওই বিচারের মধ্যে আপনি কি করছেন? সাক্ষীরে দইরা নিয়া অ্যাবট্রাক্ট করে আপনি ভারতে চালান দিয়ে দিছে। তো ওই ছেলের কাছ থেকে তো এই ইনফরমেশন আপনি মনোপলি করতে পারেন নাই। আপনি ১০ বার শেখ মুজিবের নাম নিছে এবং কিছু হলেই সবাইতে ট্যাগ করা। আপনি ১০ বার শেখ মুজিবের নাম নিছেন, ১৫ বার হাসিনার নাম নিছে। কিন্তু তারে কনভিন্স করতে পারেন নাই যে আপনার মোরাল স্ট্যান্ডার্ড বেটার। কারণ সে দেখছে আপনি জাস্টিস করতেছেন না। সে দেখছে যে আপনি তারে ভিক্টিমাইজ করতেছে। সে দেখতেছে যে আপনি শুধু তারই অপ্রেস করতেছেন না, তার নাম ধইরা আপনি আমারও অপ্রেস করতেছে। ঠিক করে আপনি দেখেন তারা স্লোগান দিছে, "তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার।" সে কি রাজাকার হয়ে গেছে? সে কি 71 এ জামাতের পজিশন সাবস্ক্রাইব করছে? না। সে শুধু বলছে যে আপনি মুক্তিযুদ্ধের দিগ্গিজিতে হার্ট হয়েছে। তাহলে এই যে তরুণ প্রজন্মে পরিবর্তন হয়েছে, আমি যদি সোশ্যাল ফেনোমেনা থেকে ইন্টারনাল জিনিসটাকে বলবো আর আমি যদি সারফেসে খুব কুইক বলি, এটার ইমপ্যাক্টটা হইলো সে ১৫ বছরের হাসিনার শাসনামলকে মনে করতেছে এটা সেকুলারদের শাসনামল, এটা লিবারেলদের শাসনামল এবং এই শাসনামলে সে কোনো মোরালিটি দেখে নাই। তার অধিকার দেখে নাই, তার ডিগনিটি দেখে নাই। সে দেখছে যে সে রাস্তা দিয়ে হাইটা গেলে পুলিশ তার মোবাইল ফোন নিয়া চেক করে যে তুমি কি লিখছো। তার ফলে সে হাসিনার শাসনকেই মনে করে যে একটা খুব নেগেটিভ অর্থে ফান্ডামেন্টালিস্ট শাসন, যেখানে তার পার্সোনাল ফ্রিডম থাকে না, তার সিভিল লিবার্টি থাকে না। এখন আপনি তার আধা ঘন্টা লেকচার দিতে পারেন যে আমি সেকুলার, আমি লিবারেল, আমি তোমার সিভিল লিবার্টি বুঝি। ও তো বুঝে যে আপনি তার সিভিল লিবার্টি বুঝেন না, আপনি তার সিভিল লিবার্টি ১২টা বাজাইতেছে, তাই না? তো তার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, দ্য লিভিং এক্সপেরিয়েন্স, আমি রাস্তা দিয়ে আমার ফোন নিয়ে যেতে পারতেছি না। আপনি বলতেছেন এটা সেকুলারিজম, এটা লিবারেলিজম, এটা মুক্তিযুদ্ধ। তো এই মুক্তিযুদ্ধে সে করবেটা কি? এই সেকুলারিজমে সে কি করবে? সেটাকে কল আউট করছে, সেটাকে না বলছে। সে এখন ইসলামিস্টদেরকে কিছুটা ট্রাস্ট করে। তার কারণ হলো এই সময় ইসলামিস্টদেরকেও সে অপ্রেসড হইতে দেখছে। আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং এই ট্রাস্টও পার্মানেন্ট না। যদি সে কিছুদিন পর দেখে ইসলামিস্টরাও তার সিভিল লিবার্টির উপর হস্তক্ষেপ করতেছে, সে তাদের উপর থেকেও তার এলিজেন্স উইথড্র করবে। এটা জাস্ট এই লোকাল টাইমের একটা আউটপুট। হ্যাঁ, বাট আবার আরেকটা আর্গুমেন্ট আছে যে আমাদের গত ১৫-২০ বছরে কিন্তু আপনি যদি দেখেন মাদ্রাসার নাম্বার কিন্তু অনেক বেড়েছে। হ্যাঁ, মাদ্রাসা স্টুডেন্টের এনরোলমেন্ট অনেক বেড়েছে। তো এই যে যেটা বললাম যে ইউথদের মধ্যে, আমি শুধু জামাতের কথা বলছি না, মানে অন্যান্য ইসলামিক দলগুলোরও একটা সাপোর্ট। এটার কি ওইটার একটা ব্যাপার আছে যে যেহেতু একটা মাদ্রাসার, মানে যেমন আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু মেইন স্ট্রিমটাই ছিল আসলে বাংলা মিডিয়াম স্কুল। এখন কিন্তু বাংলা মিডিয়ামের সাথে কিছু আসে
মানে ইংলিশ মিডিয়াম যারা খুব এলিটরা পড়ে, আরেকটা খুব লোয়ার ক্লাসের জন্য কিন্তু অনেকেই দেখি যে স্কুলে, সরকারি স্কুলে না দিয়ে, বাংলা মিডিয়ামে না দিয়ে সে মাদ্রাসায় পড়াচ্ছে বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণে, ওখানে সিকিউরিটি বেশি বা এগুলি কারণে। তো সেটার কি একটা ইনডাইরেক্ট ইম্প্যাক্ট কি এখানে? ইম্প্যাক্ট আছে, অফকোর্স আছে। কিন্তু এই ইম্প্যাক্টটাকে আপনি এভাবে দেখতে পারেন যে আরবান এলিটিজমের এগেইনস্টে আপনার মানে গ্রামীণ সাধারণ মানুষের যে এম্পাওয়ারমেন্টটা হইছে, এটা কিন্তু বাংলাদেশে আপওয়ার্ড বিল্ডিংটা সবসময় হইছে, তাই না? যেমন ধরেন আপনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার আগে আমাদের এখানে যারা পড়াশোনা করতো তারা কলকাতায় যায় পড়াশোনা করতো। তারপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন আমাদের সকল জায়গায় কন্ট্রিবিউশন করছে? কারণ আমাদের টপ লোকেরা ওখানে যা পড়াশোনা করছে। এটাই ছিল আমাদের বিশ্ববিদ্যালয়, তাই না? তো এই যে পড়াশোনার মধ্যে দিয়ে যে এম্পাওয়ারমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, মাদ্রাসা এখানে একটা খুব বড় ভূমিকা পালন করছে। যে আপনি বাংলাদেশে কিন্তু এখন আলী এবং কওমি মাদ্রাসায় খুব হিউজ নাম্বার অফ পপুলেশন এবং স্টুডেন্ট আছে। তারা এখন মেইন স্ট্রিমে আসতেছে। একটা লম্বা সময় তারা মার্জিনালাইজড ছিল, তাই না? আমাদের ডাউন দ্য রোড আপনি কিন্তু আলিয়া মাদ্রাসাকে আমরা অনেকটা সমমান ধরেন, আপনি কেউ আলিম পড়তেছে সে একটা বিশ্ববিদ্যালয়ে আসতে পারতেছে। কওমি মাদ্রাসারও কিছু ইকুইভ্যালেন্সি দেওয়া হইছে। ইভেন আমাদের যে এখন যে অ্যাডভাইজার মাহফুজ, সেও তো মাদ্রাসা থেকেই তারও মাদ্রাসা ব্যাকড্রপ। তো এটা ট্রু। তো তার ফলে ধরেন একটা ছেলে যখন মাদ্রাসায় পড়তেছে, তখন তার ফেইথের সাথে তার কোনো কনফ্লিক্ট হইতেছে না, তাই না? আপনি সেকুলার এডুকেশনের মধ্যে সে এটাকে কিভাবে ডিল করবে এই কোয়েশ্চেনটা থাকে। তো এই যে ধরেন যে আমি যে আগের যে আর্গুমেন্টটা করলাম যে ডিকলোনিয়ালাইজেশন হইছে, যে আপনি একটা মুসলমানের সন্তানকে তার ফেইথের সাথে কনফ্লিক্ট না কইরাই তাকে আরবান এলিট হিসেবে বড় হওয়ার সুযোগ দিতেছে। এই সুযোগটা যখন সে আসতেছে, তখন সে সকল ধরনের কনফ্লিক্ট থেকে মুক্ত হইয়া মুসলমান হিসেবে সে আরবান এলিট হয়ে উঠতেছে। তো বাংলাদেশ এই প্রসিডিউরের মধ্য দিয়ে গেছে এবং সেখানে মাদ্রাসা এডুকেশন সিস্টেম একটা ভালো রোল প্লে করছে। এবং আমি মনে করি যে লিবারেল এবং সেকুলারদের এটার মধ্যে ভয় পাওয়ার কিছু নেই। লিবারেল সেকুলার তো মুসলমানেরই সন্তান, তাই না? আমাদের যেটা দরকার সেটা হলো যে আর একজন মাদ্রাসার ছেলে যে লিবারেল হবে না, নট নেসেসারি। না, এখানে আপনি ইসলামিজম, লিবারেল, সেকুলারিজম এটা আমরা যেভাবে বাইনারি ভাগ করি, এটা এভাবে বাইনারি ভাগের জায়গাটা আসলে থাকে না। সবারই মানে আপনি একই আত্মপরিচয়ের দিকে যাবেন। যেমন খুব ইন্টারেস্টিং, মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু খুব এক্সট্রিম সেকুলার লোক ছিল। উনি প্রথমে হচ্ছে আপনার কংগ্রেস করতে, যখন মুসলিম লীগ হয়েছে ওনাকে বলছে যে আপনি আসেন মুসলিম লীগ, উনি যান নাই, কংগ্রেসের রাজনীতি বোধে। তারপর যখন কংগ্রেসের মধ্যে যায় দেখলেন যে তার অধিকার হইতেছে না, সে যখন মুসলমানদের রাইটের কথা বলতেছে এটা প্রপারলি অ্যাড্রেসড হইতেছে না, তখন সেখান থেকে চলে আসছে। বাংলাদেশে এক্স্যাক্টলি এটা হইছে যে ইয়াং জেনারেশন দেখছে যে যারা লিবারাল সেকুলার তারা আসলে তার রাইটের পক্ষে দাঁড়াইতেছে না, তার অপারেশনের পক্ষে দাঁড়াইতেছে। সে এটাকে না পড়ছে। মানুষ কিন্তু খুব হিউজলি ড্রাইভেন বাই তার সোশ্যাল সার্কমস্টেন্সেস, তার অধিকার, তার রাইট। তো এখন এই যে মাদ্রাসা এডুকেশন সিস্টেম আগাচ্ছে, ইটস এ ভেরি গুড থিং। আমাদের তখন কোশ্চেন তুলতে হবে যে ওইখানকার এডুকেশন সিস্টেম ঠিক আছে কিনা, তার কোয়ালিটি ভালো এবং প্র্যাকটিক্যাল এমপ্লয়মেন্ট স্কিল তৈরি হওয়া। স্কিল তৈরি হইতেছে কিনা, সমাজে আইসা তার ধরেন মোরালিটির তো একটা বিশাল ইম্প্যাক্ট আছে। একটা লোক যদি ধরেন আপনি দুর্নীতি না করে, তো আমার ইকোনমিতে হিউজ ইম্প্যাক্ট আছে, কিন্তু তার স্কিল সেটও লাগবে। তো মোরালিটি এবং স্কিল সেট আমরা দুইটা একসাথে আনতে পারতেছি কিনা, এই প্রশ্নগুলো মানে হিউজলি আমাদেরকে আনতে হয়। অ্যাবসলিউটলি। আমাদের একটু মানে অতীত থেকে বা হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ থেকে একটু ফিউচার পার্সপেক্টিভে প্র্যাকটিক্যাল জায়গায় চিন্তা করি। ইলেকশন আসছে সামনে। এর মধ্যে তো এক ধরনের আমরা দেখেছি যে আগে হিস্টোরিক্যালি আমাদের এখানে এই ব্যাপারটা ছিল যে বিএনপি সাথে জামাত থাকতো বা অন্যরা থাকতো, সাথে করে মেইনলি সেকুলার বা একটু লেফট লিডিং এই আওয়ামী জোটটা থাকতো। এবার কিন্তু সেটা থাকছে না, ভেরি ক্লিয়ার। তাহলে বেসিক্যালি বিএনপি এবং এগেইনস্ট বেসিক্যালি জামাত, এবং অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে হয়তো এক ধরনের জামাত, তারপর ইসলামিক আন্দোলন এবং আরও কিছু ইসলামিক দলগুলো একটা জোট হয়তো হবে। এনসিপি কিছুটা আমার কাছে এখনো মনে হয় মধ্যপন্থী, বাট মানে মধ্যপন্থী হলেই যে সে আইদের বিএনপি সাথে যেতে পারবে না বা জামাত সাথে যেতে পারবে না তা না, হয়তো তারাও কোনো একটা সাথে যেতে পারে আর কি। যাই হোক, তো সেটাকে আমি আপাতত যদি নাও ধরি, একটা হচ্ছে যে ইলেকশনে এবার এই দুটা মেইন স্পিনই থাকবে। এবারে হয়তো অনেকেই বলছে যে জামাত হয়তো অনেকের তার যে হিস্টোরিক্যাল ভোট পার্সেন্টেজ ছিল 10-12%, তার থেকে হয়তো অনেক ভালো করবে। হয়তো এইবার তারা সরকার গঠনের মতো জায়গায় নাও যেতে পারে, ইটস টু আর্লি টু সে। বাট এটা বলা হচ্ছে যে যেহেতু বাংলাদেশে একটা হিস্টোরিক্যাল একটা অ্যান্টি ইনকামবেন্সি একটা ট্রেন্ড থাকে, গত সব ইলেকশনেই দেখা গেছে যে যেই সরকারটা থাকে পরবর্তীতে আমাদের এত বেশি চ্যালেঞ্জ, ইকোনমিক চ্যালেঞ্জ, যে ভেরি ডিফিকাল্ট। 2030-এ বা 31-এ যে নির্বাচনটা হবে সেখানে আসলেই এক ধরনের ভালো সম্ভাবনা আছে আমাদের ইসলামিক দলগুলো, জামাত বলি বা জামাতের সাথে আরও, তাদের একটা ক্ষমতায় যাওয়া। তো আপনি ব্যাপারটাকে কিভাবে দেখেন? কারণ
এরকম একটা জিনিস কিন্তু গত 50 বছরে বাংলাদেশে হয়নি। তো আমি এটাকে একটু গ্লোবাল পার্সপেক্টিভে বলি, আমরা দেখেছি যে এরকম ইসলামিক পার্টিরা যখন ক্ষমতায় আসে, পার্টিকুলার যদি ইজিপ্টের কথা বলি বা অন্যান্য বেশ কিছু আহ, মানে আমরা যে আরব স্প্রিং এর পরে কিন্তু কয়েকটা কান্ট্রিতে এরকম ঘটেছে, কিন্তু ওই সরকারগুলো কিন্তু বেশি স্থায়ী হয়নি। এর মধ্যে অফকোর্স ওয়েস্টের একটা ব্যাপার আছে, ওয়েস্ট হয়তো অত কমফোর্টেবল ছিল না, ইসরায়েলেরও একটা ব্যাপার আছে। তো বাংলাদেশে কি এরকম ব্যাপারটা আপনি এভাবে এখানে ঝুঁকি দেখতে পারেন যে যদি কোনো কারণে যদি কোনো একটা ইসলামিক সরকার হয়ও, নট নেসেসারি যে তারা বাংলাদেশ খুব কমপ্লিটলি রাইট পার্সপেক্টিভে নিয়ে যাবে, বাট সেরকম একটা গভর্নমেন্ট কি স্টেবল হতে পারে বলে মনে হয়? ফাহিম ভাই, আপনার মানে যেটা প্রশ্ন সেটা হলো যে রিসেন্ট আমরা ইজিপ্টেই এক্সপেরিয়েন্স দেখছি যে আপনার মুরসি তো ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট ছিল, কিন্তু তার এগেনস্ট আমরা দেখছি সামরিক অভ্যুত্থান দিচ্ছে এবং এই সামরিক এবং এটা কিন্তু একটা অলমোস্ট পপুলার আপরাইজিং এর পরেই এরকম একটা হ্যাঁ, and then that was supported by the international community. এখানে একটা জিনিস দেখেন, মানে ইন্টারন্যাশনাল কমিউনিটির কোনো মোরাল স্ট্যান্ডার্ড নাই। অনেকগুলো জায়গায় আমরা যখন ন্যাশনাল ইন্টারেস্টের কোশ্চেন আসে, পছন্দ অপছন্দের জায়গায় আসে, মুরসি তো ডেমোক্রেটিক গভর্নমেন্ট। তো আপনি যদি গণতন্ত্রের পক্ষে দাঁড়ান, তাহলে তো আপনি সিসির পক্ষে দাঁড়াইতে পারেন না, তাকে আনকন্ডিশনালি সাপোর্ট দিতে পারেন না। কিন্তু আমরা যদি রিস্ক ফ্যাক্টরের জায়গা থেকে দেখি, তাহলে আমি মনে করি যে এখানে ২টা রিস্ক ফ্যাক্টর। একটা এক্সটার্নাল আমাদের এখানে এক্সটার্নাল রিস্ক ফ্যাক্টর একটা ইন্ডিয়া, যে ধরেন গত গভর্নমেন্টের এগেনস্ট সাপোর্ট তো ইন্ডিয়া খুব আনকন্ডিশনাল সাপোর্ট ছিল। তো এখানে যদি ধরেন জামাত বা ইসলামিস্ট পার্টিগুলো আসে, তাহলে এবং হিস্টোরিক্যালি তো বাংলাদেশের উপরে এইখানে কে সরকার থাকবে, দে ওয়ান্ট টু কন্ট্রোল। অনেক ক্ষেত্রে পারে কি পারে না, বাট দে অলওয়েজ ওয়ান্টেড টু কন্ট্রোল। তবে এতটা নেকেডলি কখনোই পারে না, হ্যাঁ। যেটা আপনার হাসিনার গভর্নমেন্টের সময় হয়েছে। তো তাদের এখানে একটা পজিশন থাকবে, আমরা মানে এটা খুব এক্সপেক্টেড। আর একটা হলো আপনার ওয়েস্টার্ন কমিউনিটি, তারা এটাকে কিভাবে দেখবে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স থেকে। তো এটা হলো একটা জায়গা। আরেকটা জায়গা হলো ইন্টারনাল আমি জায়গাটাকে এভাবে দেখি যে ধরেন আপনি ক্ষমতায় আসলে ইসলামিক পার্টি হোক যে কোনো পার্টি, আপনি ৫৫% ৬০% ভোট পাইলেন, তার মেজরিটি পাইলেন। কিন্তু এই যে রেস্ট 40% পিপল, তারা আপনাকে কিভাবে রেট করে? তারা কি আপনার মানে এই পরিমাণ শত্রু যে তারা মনে করে যে আপনি ক্ষমতায় থাকার চাইতে এখানে ফরেন আগ্রাসন হওয়া ভালো, এই পরিমাণ হেট্রেড কিনা আপনার? যদি এই ট্রাস্ট বিল্ডিং এর জায়গাটা উইক হয়ে যায়, তখন আপনার বাইরের আগ্রাসনের রাস্তাটা খুব সহজ হয়। তো আমি মনে করি যে এখানে ইসলামিক পার্টিগুলো যখন একটু রিয়ালিস্টিকলি যে তারা এখন নির্বাচন জিততে পারে, তো তাদের ২টা জায়গায় খুব স্ট্রংলি কাজ করতে হবে। একটা হচ্ছে ফরেন রিলেশনশিপের জায়গায়, যে ট্রাস্টটাকে আরেকটু বাড়ানো যায় কিনা। ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, আপনার ফিলসফি একটা, আমার ফিলসফি একটা, কিন্তু আমরা একসাথে কাজ করতে পারি, এই জায়গাটা। এবং আরেকটা হলো দেশের মধ্যে ডিফারেন্ট পলিটিক্যাল পার্টির সাথে, ডিফারেন্ট গ্রুপের সাথে, লিবারালদের সাথে, সেকুলারদের সাথে, অন্যান্য লোকদের সাথে, যারা ইসলামিক রাজনীতির ব্যাপারে ক্রিটিক্যাল, তাদের সাথে এই আন্ডারস্ট্যান্ডিং যে আমরা একটা জায়গায় এসে আরো বেশি কথা বলতে পারি কিনা। আমাদের গোলটা হইতে হবে যে ডিফারেন্স অফ ওপিনিয়নটাকে ইরেজ করে দেওয়া না, কিন্তু কিছু কমন এজেন্ডা তৈরি করা। যে আমি আপনার কনসার্ন শুনবো এবং যেই জায়গায় আমরা এগ্রি করতে পারি সেখানে কাজ করব। তো আমার কাছে মনে হয় যে যদি দেশের মধ্যেই জায়গাটা হয়, তাহলে ফরেন আগ্রাসনের জায়গাটা অলওয়েজ কমে আসে। কারণ আপনার জাতীয় ঐক্য থাকতে নোবডি ক্যান ডু এনিথিং। ওকে, আমি তাহলে আরেকটু স্পেসিফিক্যালি বলি। ধরেন যেটা বিএনপি যখন ক্ষমতায় আসবে, বিএনপির ক্ষেত্রে এমন অনেক হয়তো লোকজন ক্যাবিনেটে থাকবে বা সরকারের পার্ট থাকবে, যাদের রাষ্ট্র চালানোর একটা অভিজ্ঞতা ছিল। ধরেন আজ থেকে ৫ বছর পরে যদি জামাত লেট কোনো সরকার আসে, জামাতের লোকেরও কেউ ছিল, বাট আমি ধরে নিলাম যে এমন অনেকেই সরকারে থাকবে যাদের আসলে রাষ্ট্র চালানোর সরাসরি কোনো অভিজ্ঞতা ছিল না। তাদের হয়তো অনেকেই আছে, আমি জানি যে জামাতের অনেক লোকজন একাডেমিক্যালি অনেক সাউন্ড, অ্যাডমিনিস্ট্রেশন চালানোর ব্যাপারে ওইটা কি একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হতে পারে, নাকি আপনার কাছে মনে হয় যে দিস এ প্রবলেম দ্যাট ক্যান বি হ্যান্ডেল? খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আপনি দেখেন, ইন্টারেস্টিংলি আপনি যদি বিএনপিকেও বলেন, বিএনপিরও কিন্তু এখন আর কোনো গভর্নেন্স মেমোরি নাই। বিএনপি লাস্ট সার্ভেচরণের আছে ২০০১ থেকে ২০০৫-৬ ওই জেনারেশনে দেখুন নাই। যেমন আপনি ধরেন এখন বিএনপি ক্ষমতায় আসলে যারা হচ্ছে আপনার ক্যাবিনেটে যাবে, মোস্ট অফ দেম আপনার কখনো হয়তো গভর্নমেন্ট পরিচালনা করে। ধরুন ফর এক্সাম্পল আপনি তারেক জিয়াকে ধরেন। তারেক জিয়াকে আসলে কোনো গভর্নেন্স মেমোরি আছে? উনি তো গভর্নমেন্টের পার্ট ছিলেন না কখনোই। ২০০১ এর গভর্নমেন্টের ওনার বয়স কত ছিল? কিন্তু ফ্যামিলি ছিল। ফ্যামিলি ছিল, কিন্তু ফার্স্ট হ্যান্ড আপনার নাই। তো একই কথা জামাতের জন্য প্রযোজ্য। তারাও তো আপনার ২ জন মন্ত্রী ছিল, কিছুটা বিএনপির মতো না, কিন্তু স্কেলিং এ অনেক কম। তা আমার কাছে যেটা মনে হয় যে এখানে এই প্রশ্নটার সমাধান খুব সহজ। বিএনপি ক্ষমতায় যাক, জামাতি ক্ষমতায় যাক, তারা যদি মনে করে যে তারা
অন্যদের সাথে শেয়ারিং ব্যতিরেকে শুধু নিজেরা সবকিছু পরিচালনা করবে। এভাবে কোনো পলিটিক্যাল পার্টি দেশ চালাইতে পারবে না। বিএনপিও পারবে না, আপনার জামাতও পারবে না। কারণ বিএনপি যদি মনে করে যে আমি শুধু ক্যারিয়ার পলিটিশিয়ান দিয়ে আমি দেশ চালাবো অথবা শুধু আমার লোকদেরকে দেশ চালাবো, আপনি এভাবে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হইলো যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে সমাজের নানান জায়গা থেকে লোক নিতে হবে। যেমন আপনি ধরেন গণতন্ত্রের মধ্যে আমরা কি করি? পলিটিশিয়ানরা তো পথে ঘাটে রাজনীতি করে ক্ষমতায় যায়। আমলাতন্ত্র ব্রিটিশ সিস্টেমের মধ্যে কেন আছে? যাতে করে তার প্রফেশনাল হেল্পটা করতে হয়। আমলাতন্ত্র তো কেরিয়ার, তাই না? তারা আপনার অলওয়েজ কাজই করে এটাই তার প্রফেশনালিজম। তখন পলিটিশিয়ানদের সাথে আপনার ব্যুরোক্রেসির একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। তো জামাতের ক্ষেত্রে এটা সত্য যে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে দেন দে হ্যাভ টু বি ওপেন। যার যেখানে এক্সপেরিয়েন্স আছে সেই লোকদেরকে নিয়ে একসাথে আপনার রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটা না হলে হবে না। এবং আপনি যদি জামাতকে দেখেন তার পলিটিক্যাল পার্টি চালানো, তারপর হচ্ছে তার বিভিন্ন ইনস্টিটিউশন যেগুলো আছে তার পার্টি অ্যাফিলিয়েটেড, সেখানে তো সব প্রফেশনাল লোকদেরকে দিয়ে চালায়। আপনি যে কিছু জানে না তারে নিয়ে এসে বসায় তো আপনি চালাইতে পারবেন না। যেমন ধরেন যে ইসলামী ব্যাংক জামাতের প্রতিষ্ঠান না, কিন্তু তার সাথে তার একটা লম্বা অ্যাফিলিয়েশন আছে। তো তারা খুব সাকসেসফুলি এই ব্যাংক পরিচালনা করছে এবং সেখানে তো প্রফেশনালিজমই তারা ফলো করছে। তো আমার বোধ হয় যে এটা আসলে বড় ধরনের কোনো প্রশ্ন না। এখানে শুধু অ্যাটিটিউডের কোয়েশ্চেনটা আপনি করতে পারেন যে ইসলামিস্ট লোকরা ক্ষমতায় আসলে তারা কি এইটা মিন করবে যে সকল জায়গায় শুধু তার পার্টির সিলেক্টিভ লোক বাদে সবাইকে এক্সক্লুড করবে, নাকি তারা একটা ইনক্লুসিভ জায়গা থেকে রাষ্ট্র পরিচালনা করবে? আমি মনে করি তারা খুব ইনক্লুসিভ জায়গা থেকে রাষ্ট্র পরিচালনা করবে। এবং আমার আর্গুমেন্টের জায়গাটা আপনি যদি তাদের রাজনীতি দেখেন, যেমন জামাত এখন অন্যান্য ইসলামিক দলের সাথে জোটের চিন্তা করতেছে। আগে তারা বিএনপির সাথে জোটে ছিল, তাই না? তারা খালেদা জিয়ার সাথে কাজ করছে। খালেদা জিয়া বিএনপি তো তাদের আউটসাইড অফ দ্য পার্টি, কিন্তু তাদের সাথেও তো তারা একসাথে ছিল। আপনি এখন দেখেন এই যে ইসলামিক দলগুলোর জনসভায় তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের রিপ্রেজেন্টেটিভ নিয়ে যাচ্ছে। সো দ্যাট গিভস এ সিগনাল যে তারা আসলে সবাইকে নিয়ে কাজ করতে চান। এবং এই অ্যাপ্রোচটাকে আমি পার্সোনালি খুব অ্যাপ্রিশিয়েট করি এবং এটা আরো বেশি দেওয়ার। না, আমি আসলে একটা তো হচ্ছে ইসলামিস্ট এবং নন ইসলামিস্ট। আমি বলছি উইদিন দ্য ইসলামিস্ট গ্রুপও অনেক জায়গায় বেশ ফান্ডামেন্টাল ডিফারেন্স। সেম রুলেই তাদের সাথে এগ্রি করে। এই যে ধরেন আমি মনে করি যে এই প্র্যাগমেটিজমের মধ্যে তারা এখন আসতেছে যে আমার কিছু একটা অ্যাচিভ করতে হইলে আরেকটা জায়গায় ডিসএগ্রিমেন্টটাকে আন্ডারএস্টিমেট করতে হবে। ওইখানে আমাকে এগ্রিতে দিতে হবে। এটা একটা প্র্যাগমেটিজম। ধরেন যেই প্র্যাগমেটিজমের কারণে বিএনপি এবং জামাত জোট করছে, আমি মনে করি এই একই প্র্যাগমেটিজমের কারণে ইসলামিস্টরা জোট করতেছে। এটা ইডিওলজিক্যাল না, এটা প্র্যাকটিক্যাল। যে আমার এখন একটা হায়ার অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য ছোটখাটো মতপার্থক্য পারতে হবে। এবং আমি মনে করি সেইম প্রিন্সিপাল সবার ক্ষেত্রে এগ্রি করে। আপনার সেকুলার ইসলামিস্টদের ক্ষেত্রেও সেই প্রিন্সিপাল অ্যাপ্লাইড হওয়া উচিত। যেমন ধরেন ন্যাশনাল ইন্টারেস্ট, দেন আমার দেশের উপরে ফরেন আধিপত্য হইব না, অথবা আমাদের এখানে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট আবার আসবে না, আমার একটা জুডিশিয়ারি দরকার যেটা ইন্ডিপেন্ডেন্ট। এগুলো তো কমন এজেন্ডা, আমরা সবাই এখানে এগ্রি করি। তো এই কমন এজেন্ডায় কাজ করতে গিয়ে যেটা হয় যে আপনি যখন প্র্যাগমেটিক থাকেন না অথবা ম্যাচিউর থাকেন না, তখন আপনি প্রথমে বলেন না তার সাথে আমার বসা যাবে না। না ঠিক আছে, কমন এজেন্ডা আছে, কি আছে, আরো তো ১০টা জায়গায় ডিসএগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টের কারণে আমি তার সাথে বসবই না। তো এইটা একটা ম্যাচুরিটি দরকার হয় যে একটা সার্টেন টাইমে গিয়ে মানুষ এগ্রি করে যে ওকে আমি এই ডিসএগ্রিমেন্টটাকে একটু পিছনে রাখি, আমার এগ্রিমেন্টটাকে সামনে রাখি। মানে আপনি যেহেতু জামাতের উদাহরণটা দিলেন, একটা জিনিস আমরা দেখি যে বলা হয় যে জামাতের রাজনীতির পার্টির সাথে একটা ইকোনমি জড়িত আছে। তাদের যে ক্যাডার ভিত্তিক দল এবং তাদের যে পুরা স্ট্রাকচারের ফাইন্যান্সিয়াল ওয়েলবিংটা দে অ্যাকচুয়ালি অ্যাজ এ পার্টি দে টেক কেয়ার। ওয়ারাস অন্যান্য দলগুলো যদি আমি বলি সে একেবারে যেহেতু হালে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, লোকাল লেভেলে তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি থেকে শুরু করে অনেক অভিযোগ আসছে বিএনপির বিরুদ্ধে, বা যেটা আওয়ামী লীগের সময় একসময় ছিল। তো আসলে মানে যেই তৃণমূলের যেই ছেলেটা বা যে তরুণটা রাজনীতি করছে, তার কিন্তু আসলে তার দেখা যাচ্ছে যে তার কোনো আসলে ইনকাম সোর্স নাই। তাকে তো আসলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাকে তার নিজের সংসারটা টিকিয়ে রাখার জন্য কোনো না কোনোখান থেকে চাঁদাবাজি করতে হচ্ছে। কারণ দল তো তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিচ্ছে না। এটা কি আপনি, এবং আমাদের মতো কান্ট্রিতে যেখানে আসলে মানে আনএমপ্লয়মেন্ট ইজ ভেরি হাই অ্যামং দ্য ইউথ, ওরা তো কোনো চাকরিও করে না, আবার এই যে ব্যবসাও করে না, তাকে আসলে বাধ্য হয়ে অনেক ক্ষেত্রে হয়তো লোকাল লেভেলে চাঁদাবাজির সাথে জড়িত হতে হচ্ছে। সেই জায়গাটা থেকে আপনার কাছে মনে হয় যে জামাতের ফান্ডিং স্ট্রাকচার ইজ অ্যাকচুয়ালি সামথিং দ্যাট হয়তো বিএনপি বা অন্যরাও এটাকে ফলো করা উচিত? ইভেন এটা কিন্তু ইন্টারেস্টিংলি মানে একটা বামপন্থীদের দেখেন মানে এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস জামাতের মধ্যে এই যে ক্যাডার সিস্টেম, যে এটা কিন্তু খুব সম্ভবত বামপন্থীদের কাছ থেকে আসছে, বাবা মদুদি ওখান থেকে এটা পিক করছে।
এটা সিপিবির আগে করতে হয় কমিউনিস্ট পার্টি ইসলামিস্টদের ওন জিনিস না আর কি, কিন্তু এটা জামাতের মধ্যে খুব ভালোভাবে ফাংশন করছে। তো এখানে দুইটা জিনিস, একটা হলো যে ধরেন পার্টির মধ্যে যদি মানে পার্টির মধ্যে কয়েকটা জিনিস আমাদের লাগবে, এটা ছাড়া আপনি ভালো পার্টি তৈরি করতে পারবেন না। একটা হচ্ছে পার্টির মধ্যে পড়াশোনা, যে আপনি যখন একটা লোক আপনার অ্যাক্টিভিস্ট সে আসলে করে কি, সে কি সারাক্ষণ মিছিল মিটিং করে, না আপনি আপনি তাকে পলিটিক্যালি লিটারেট করবেন। জিয়াউর রহমানের মধ্যে এটা ছিল কিছুটা। উনি কিন্তু বিভিন্ন জায়গায় আপনার ওয়ার্কশপ করছেন, লোকদেরকে বসছেন, কথা বলছেন। এটা আমরা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে খুব অনুপস্থিত দেখি, যেটা আপনার বাম এবং ডানপন্থী পার্টির মধ্যে আছে। তো এটা আমাদের লাগবে। যেমন আপনি ধরেন যে যেমন বিএনপির ব্যাপারে এই অবজারভেশন আমি লেখালেখিও করছি। বিএনপি ৩১ দফা কর্মসূচির কথা বলছে। খুব ভালো একটা জিনিস। এর লিমিটেশন আছে, এটার বিয়ন্ডে যাইতে হবে। কিন্তু এটা একটা জিনিস যে পার্টির একটা ৩১ দফা আছে। কিন্তু কর্মীরাও জানে না। এক্সাক্টলি দ্যাটস মাই পয়েন্ট। তো বিএনপি যদি আপনি একটা মাঠ পর্যায়ের কর্মীকে পিক করেন যে ৩১ দফায় কি বলছে, ও বলতেই পারবে না যে ৩১ দফা আছে কি নাই। তো বিএনপির তো একটা দায়িত্ব তার কর্মীদেরকে ৩১ দফা লিটারেসি দেওয়ার। তো সেই জায়গা থেকে মডেলটা নেওয়া যায়। আরেকটা হলো ফাইন্যান্স, যে পার্টির একটা পাওয়ারফুল কালেকটিভ ফাইন্যান্স আছে এবং সেখানে আপনার অডিট হয়, আয় ব্যয়ের হিসাব আছে। এটা আমার বোধহয় একটা ভালো মডেল, যেটা বিএনপির মতো পলিটিক্যাল পার্টিগুলো নিতে পারে। কিন্তু আমাদের মধ্যে আরো একটা জিনিস লাগবে। সেটা হলো যে আমি একটা লম্বা অংশের লোকদেরকে চাই তারা রাজনীতিতে আসুক। তাহলে রাজনীতিতে আসতে হইলে তো তার একটা ভালো অর্থনৈতিক মডেল লাগবে। তো এই মডেলটা আমি কিভাবে দিবো? একটা ওয়ে হইতে পারে, আপনি যদি একেবারে লোকাল গভর্নমেন্ট থেকে ধরেন যে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে, তারপর চেয়ারম্যান হইতেছে, উপজেলা চেয়ারম্যান হইতেছে, এইখানে যদি আপনি তাদের স্যালারির পরিমাণ বাড়ায়া দেন, তাইলে কিছু লোক পলিটিক্সকে এক ধরনের কেরিয়ার হিসেবে চিন্তা করতে পারে। যে ধরেন আপনি স্থানীয় সরকার থেকে নির্বাচন করা শুরু করলেন এবং ওইখানে আপনি নির্বাচিত হইলে আপনি ৫ বছর গভর্নমেন্টের যে ভাতা, এটা দিয়ে আপনি খুব সাফিসিয়েন্টলি চলতে পারে। কিন্তু সে চলবে, কিন্তু যারা মেম্বার হতে পারছে না তারা চলবে কি করে? এইটা আপনি কিভাবে সলভ করবেন আমি জানি না। যে ধরেন রাষ্ট্র থেকে আমরা ধরেন যে সেকেন্ড হলো তাকেও আপনি ফান্ড দিতে পারেন কিনা, দ্যাট মেবি এটা নিয়ে আমি আমার আমার ধরনের ইউরোপে কিছু কিছু কান্ট্রিতে কিন্তু মানে স্টেট থেকেও পলিটিক্যাল পার্টিগুলোকে একটা ফান্ডিং অ্যালোট করা হয়। আমাদের এই মডেলটা চিন্তা করতে হবে। যে ধরেন যে নির্বাচনে অংশগ্রহণ করতেছে, আমি টপ ২ জনকে আমি স্যালারি দিতে পারি কিনা। তাইলে যেটা হবে যে তার দুর্নীতি করতে হবে না এবং ইয়াং এনার্জেটিক লোকেরা মনে করবে যে আমি রাজনীতি চাই। যেমন ধরেন আমি যদি মনে করি আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটু ছোট কনস্টিটিউয়েন্সি যেটা হয়তো খুব কুইকলি সহজ। তাহলে ভালো লোকরা যদি ওইখানে যায়, সে মনে করবে ওকে আমি এমপি ইলেকশন পরে করি বা না করি, আমার একটা ফাইন্যান্সিয়াল মডেলিং আছে। এবং তার পরের বার হয়তো সে এমপি ইলেকশন করবে এবং সে যদি সেকেন্ড হয়, সেখানেও যদি আমরা একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিতে পারি, তাহলে এই জিনিসটা কাজ করবে। আমার মতে এটা নিয়ে আমাদের সিরিয়াস চিন্তা করা দরকার। এবং আরেকটা যেটা আইডিয়া নিয়ে কথা হচ্ছে অনেক, যে যদি অ্যাটলিস্ট এমপি ইলেকশনটা এত বেশি লোকাল নির্ভর হয়ে গেছে, এখানে যদি পিআর নিয়ে যেটা অনেক কথা হচ্ছে, যে পিআর হলে হয়তো এত বেশি লোকাল মানে অ্যাক্টিভিটি দরকার তখন যখন দেখা যাবে যে যেই রাজনৈতিক দলটা সেন্টারে অনেক বেশি ভালো কাজ করতেছে সেই ভোট পাবে, তাই না? কিন্তু এখন দেখা যাবে যে একটা এমপি তাকে তো খরচ করতেই হচ্ছে, এখন খরচটা তো সে আবার কোনো না কোনোভাবে তুলেই নিবে। না ট্রু, এটা একটা অসুস্থ প্রতিযোগিতা। কিন্তু ধরেন এটা আমরা পুরোপুরি বাদ দিতে পারবো না এই কারণে, ধরেন আপনি যদি এমপি ইলেকশন এটা না হয়, উপজেলা পরিষদের ইলেকশনটা হবে। আমাদের তো লোকাল গভর্নমেন্ট লাগবেই। লোকাল জায়গায় মানুষের পার্টিসিপেশন লাগবেই। তো আমাদের আসলে এটা পলিটিক্যাল পার্টিগুলোকে কিছুটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসা, ফাইন্যান্সিয়াল রেগুলেশনের মধ্যে নিয়ে আসা। তার আয় ব্যয় আপনার ঠিকঠাক মতো হচ্ছে কিনা এইটা। আর একটা অল্টারনেটিভ তৈরি করা, যাতে করে লোকেরা দুর্নীতি না করেও রাজনীতিতে থাকতে পারে। এই অল্টারনেটিভটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে হয়তো আপনার নতুন প্রজন্ম রাজনীতিতে আসলে এই জিনিসগুলো একটু একটু করে। এবং আপনি যেহেতু আমেরিকায় ছিলেন, মানে সব রাজনৈতিক দল ডেমোক্রেট হোক রিপাবলিকান হোক সবাই তো আসলে মানে পার্সোনাল মানে ট্রান্সপারেন্ট ফান্ডিং ওয়েতে চলে, তাই না? মানে বাংলাদেশে তো কোনো রাজনীতি আমি একটা দেখেছি যে এনসিপি ক্রাউড ফান্ডিং করছে, উইচ ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ। তো আমার কাছে মনে হয় যে এই যে ট্রান্সপারেন্টলি লোকজন একটা পলিটিক্যাল পার্টিকে চাঁদা দিবে, এটা দোষের কিছু না, না, তাই না? এবং এটা ইনফরমেশনটা পাবলিক হইতে হবে, যাতে করে আমি জানি যে কে কারে চাঁদা দিচ্ছে। হ্যাঁ। ধরেন একটা স্মল অ্যামাউন্ট দিলে সে ইনফরমেশন পাবলিক করার দরকার নেই, কিন্তু আপনাকে একটা কাট অফ দিতে হবে। যে এই কাট অফের উপরে যদি যায়, তাহলে হচ্ছে আপনাকে এটাকে ওপেনলি ডিক্লেয়ার করতে হবে। তো এখানে কোশ্চেনটা হলো, এখন আমাদের যে পলিটিক্যাল ইকোনমি, এটা ইনফরমাল। এই পলিটিক্যাল ইকোনমি পার্টির জায়গা তো ইনফরমাল, রাষ্ট্রের জায়গা তো ইনফরমাল, আর কোনো হিসাব নাই। তা আমার বোধ হয় যে ইউর রাইট, যে এখানে ফিলসফিটা হওয়া উচিত যে পার্টির মধ্যেও আমরা এই ইকোনমিটাকে ফর্মাল করতে পারি কিনা, যেটার হিসাব থাকবে, এবং দেশের জায়গাতেও আমরা ফর্মাল করতে পারি কিনা, এবং এখানে আরো বেশি ভ্যালিড ওয়েতে বৈধতার মধ্যে আমরা আরো সাপোর্ট আমরা করতে পারি। শিওর। আমরা পার্টিকুলারলি এই পলিটিক্যাল ইসলাম পার্সপেক্টিভে শেষ আরেকটা জিনিস দিয়ে এই অংশটুকু শেষ করব, যে দেখা যাচ্ছে যে আসলে মানে এই জিনিসটা কনজারভেটিজম বলেন, এটা তো আসলে ওয়েস্টেও এই প্রবলেমটা আছে। ইউরোপে তো অনেক কান্ট্রিতে দেখছি যে
ওদেরও একটা রাইট উইং এর একটা ব্যাপার আছে, বাট ওদের কনজারভেটিভিজম যেটা ইভেন ট্রাম্পের ক্ষেত্রেও যদি বলেন, এটা মাচ মোর যে ইস্যুগুলো বেশি হাইলাইটেড হয় সেটা হচ্ছে যে ইমিগ্রেশন, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাবর্শন রাইট বা ওই ব্যাপারগুলো বেশি আসে। কিন্তু আমাদের দেশে কিন্তু ইমিগ্রেশন, আমাদের তো আসলে ইমিগ্রেশন ধরে বড় প্রবলেম। আমাদের দেশে দেখা যাচ্ছে যে মেইন ইস্যুটা পার্টিকুলারলি আমরা যদি একটু লিবারাল প্রোগ্রেসিভদের সাথে ইসলামিস্টদের যেই দ্বন্দ্বর জায়গাটার একটা সেন্টার পয়েন্ট আমি সবসময় দেখি যে রাইট, মানে ফিমেল রাইটের ক্ষেত্রে, যে লিবারাল বা প্রোগ্রেসিভরা বলে যে ইসলামিস্টরা এই ব্যাপারে খুবই কনজারভেটিভ, তারা একটা ফিমেল কিভাবে মানে পোশাক আশাক পরতেছে বা কোথায় কাজ করবে তার চয়েসটা অনেকে দিতে চায় না। আবার ইসলামিস্টরা অনেক ক্ষেত্রে বলে যে না, তারা ওই জায়গাটাতে অত বেশি রেস্ট্রিকটিভ না। তো আপনি ব্যাপারটাই কিভাবে দেখেন, মানে বাংলাদেশ কনটেক্সট? না, ট্রু। বাংলাদেশ কনটেক্সটে আমার বোধহয় যে আপনি যদি কনজারভেটিভ এবং লিবারালদের এজেন্ডা দেখেন, ২ টা এজেন্ডা বোধহয় এখানে বড় হয়ে উঠবে। একটা হচ্ছে সিভিল লিবার্টি এবং আরেকটা হচ্ছে আপনার উইমেনদের ইস্যু, উইমেনের রাইট। তো এখানে একটা খুব ফানি জিনিস এসছে, সেটা হলো যে ওই যেটা আমি আগেও বললাম আপনার, যে লিবারেলরা যখন এই প্রশ্নটা তুলে কনজারভেটিভদের ব্যাপারে, তারা এটা অনেস্টলি তুলে না। তারা এক ধরনের পলিটিক্যাল ভিকটিম করার জন্য তার উদাহরণ আমি এভাবে দেই যে ধরেন আওয়ামী লীগের সময়ে হিজাব পরার কারণে ডিসক্রিমিনেশনের শিকার হয়েছে, এরকম এক্সাম্পলও কিছু আছে। তো আপনি যদি সিভিল লিবার্টির জায়গা থেকে অথবা অপারেশনের জায়গা থেকে তোলে, তাহলে আপনি এটারও বিরোধিতা করবেন। কিন্তু আপনি দেখবেন যে ওখানে লিবারেল অনেক সময় সিলেক্টিভ হয়েছে, তারা এটার বিরোধিতা করে নাই, তা আবার ওয়েতে বিরোধিতা করছে, যে কারণে তারা একটা মোরাল লেজিটিমেসি হারাইছে। তো এই জায়গাটাতে লিবারালদের আমি মনে করি কেয়ারফুল হইতে হবে, এই লেজিটিমেসি তাদের তৈরি করতে হবে। কিন্তু বিয়ন্ড দ্যাট যদি আমি যাই, যে ঠিক আছে আমি ধরে নিলাম এখানে পলিটিক্যাল জায়গাটা নাই, তাহলে ইসলামিস্টদের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মানুষের জায়গা থেকে যদি কোনো প্রশ্নটা উঠে, সেই প্রশ্নটা আসলে সিভিল লিবার্টির জায়গা থেকে হবে, যে সে ধর্মীয় অনুশাসনগুলোকে মানুষের উপরে চাপায়ে দেবে কিনা, নাকি সেখানে মানুষের চয়েস থাকবে, তাই না? যেমন আপনি যদি পোশাকের ক্ষেত্রে ধরেন, আপনি সেখানে লিমিটেশন দিবেন কিনা। আবার দেখেন এই জিনিসটা খুব কমপ্লেক্স, যে সোসাইটিতে তো একটা মোরাল ভ্যালুস থাকে, সেটা সবসময় হয়তো ধর্ম যেভাবে অ্যাডভোকেসি করে ওই লেভেলের হয়তো থাকে না, কিন্তু ডিফারেন্ট মোরাল ভ্যালুস থাকে। যেমন ধরেন কেউ নুড হয়ে চলাফেরা করবে, এটা আমরা কেউই অ্যাকসেপ্ট করি না, তাই না? এটা সমাজে আমাদের একটা না, আবার আপনি যে আবার ধরেন রোজার মধ্যে কোনো একটা রেস্টুরেন্ট খোলা থাকবে কি থাকবে? হ্যাঁ, সেখানে আবার আপনি ধরেন যে কমন কনসেনসাসের সাথে ধর্মের পজিশন হয়তো এটা হবে। তো আমি 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 ফেয়ারলি এগ্রি করি যে ইসলামিক পলিটিক্যাল মডেল বা ইসলামিস্টরা যদি পাওয়ারফুল হয়, তাহলে সিভিল লিবার্টি, উইমেন রাইটস, এরকম অনেকগুলো ইস্যুতে আমাদের কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে কনসার্ন তৈরি হতে পারে। তো এখন আমরা এটা সমাধান কিভাবে করব? আমি মনে করি এটা সমাধান করার জায়গাটা হলো যে ইসলামিস্ট রাজনীতি যারা করেন, তাদেরকে আমাদেরকে ব্যাপকভাবে আলাপ আলোচনায় আনতে হবে যে আপনার পলিটিক্যাল মডেল কি। কারণ ইসলামিস্ট রাজনীতি বইলা কোনো একক রাজনীতি নাই। একইভাবে ইসলামিক স্টেট বলেও কোনো একক স্টেট নাই। ভিন্ন ভিন্ন ইসলামিস্ট মডেল ভিন্ন ভিন্ন হবে। শিয়াদের ইসলামিক মডেল একরকম, সুন্নিদের একরকম। আবার সুন্নিদের মধ্যে আপনার ধরেন ব্রাদারহুড, জামাত ইসলামী চিন্তা করে। আবার আপনি আমাদের কওমি মাদ্রাসার রাজনীতি ডিফারেন্টলি চিন্তা করে, দেওবন্দিরা ডিফারেন্টলি চিন্তা করে। তো আমাদেরকে যেটা করতে হবে যে ইসলামিক পার্টিগুলোকে এই আলোচনায় আনতে হবে। যে আপনি খুব স্পেসিফিকলি আসেন, আমরা বলি যে রাষ্ট্রের যে সেপারেশন অফ পাওয়ার আছে, সেটা আপনি এগ্রি করেন কিনা? তাকে আপনি জুডিশিয়ারি আর লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ একসাথে মিলায় দিবেন। আপনি বিচারক কিভাবে নিয়োগ দিবেন? বিচার বিভাগের স্বচ্ছতা আপনি কিভাবে নির্দিষ্ট করবেন? আপনি কি সেপারেশন অফ জুডিশিয়ারিতে বিশ্বাস করেন? ঠিক একইভাবে যে আপনি সিভিল লিবার্টি, পোশাকের ক্ষেত্রে আপনার রেস্ট্রিকশন আপনি কিভাবে দিবেন? মেয়েদের পড়াশোনা, চাকরির ব্যাপারে আপনি কি চিন্তা করেন আপনার রেস্ট্রিকশন কি? আমি মনে করি এগুলো পলিসি লেভেলে আলোচনা হওয়া উচিত। যেমন ধরেন যে এগুলো তো মেইন স্ট্রিম পার্টির জন্য সত্য। ধরেন বিএনপির পলিসি হিসেবে আপনাকে জিজ্ঞেস করতে হবে, তাই না? ডিফারেন্ট পলিসি থাকতে পারে। তো একইভাবে আমি মনে করি যে ইসলামিক পলিটিক্যাল পার্টিকে জাস্ট ইসলামিক হিসাবে একটা আমব্রেলার মধ্যে না দেখা, তাকে একটা পলিটিক্যাল পার্টি হিসাবে মনে কইরা তার সাথে পলিসি লেভেলে আলাপ আলোচনা হওয়া উচিত। এবং এটা কিন্তু ২ সাইড থেকে আসা উচিত। ২ সাইড থেকে ইসলামিস্টদেরকে এই আলোচনায় আসতে হবে। মানে সাধারণ নাগরিক সমাজের জায়গা থেকেও আমাদেরকে এই আলোচনায় আসতে হবে। আগে থেকেই কোনো রেড ফ্ল্যাগ তুলে দেওয়াটাকে আমি ভালো কাজ বলে মনে করি না। তো এই আলোচনায় যখন আমরা আসবো এবং গণতন্ত্রের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে একটা খুব ভালো জিনিস হলো এই আলোচনা আপনি ইলেকশনের আগে করবেন তো, তাই না? যাতে জনগণ খুব ক্লিয়ারলি আপনাকে দেখতে পায় আপনি কি বলেন। আপনার জন্য হিডেন এজেন্ডা না থাকে। আপনি খুব ক্লিয়ারলি এবং স্ট্রেইট ফরওয়ার্ড আপনার পলিটিক্যাল এজেন্ডা বলবে। তাহলে সমাজের মধ্যে আলাপ আলোচনা হবে, তার এক্সিকিউশন কিভাবে করবেন আলোচনা হবে। এটা আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে যাবে। তারপর মানুষজন আপনাকে ভোট দিবে। ভোট দেওয়ার পর আপনি কিভাবে এক্সিকিউট করেন সেটা একটা জবাবদিহিতাও মানুষের কাছে হবে। তাহলে এই প্রসেসের মধ্য দিয়ে আমরা সামনে আগাবো। না, অ্যাবসলিউটলি। কিন্তু আবার এরকম উদাহরণও আছে, আমি যদি মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই চিন্তা করি, বিজেপি তো খুব
ডেমোক্রেটিক ওয়েতেই পাওয়ারে আসছিল, কিন্তু দেখা গেল তখন যারা আসার পরে দে অলসো মানে বিভিন্ন জায়গায় সিভিল লিবার্টি হস্তক্ষেপের জায়গা আসছে। তো ইলেকশনের আগেও আসলে যা মানুষ বলে সেটা ইলেকশনের পরে এটাই করে নট নেসে। এটা ইসলামিজমের কোশ্চেন না। না ইসলাম, আমি যে বলতে চাই একটু, যেহেতু তারা কিছুটা রাইট জায়গা থেকে আসলো এবং তারা অনেক ক্ষেত্রেই ধর্মটাকেই এক্সকিউজ হিসাবে না আমি বলবো এই কোশ্চেনটা ভ্যালিড না। কেন ভ্যালিড না? যারা লেফট থেকে আসছে তারাও তো এটা করছে। স্ট্যালিনের রাশিয়া এটা করছে না, চায়নাতে এটা করছে না, আমাদের শেখ হাসিনা এটা করছে না। সেক্ষেত্রে কি রাইটিস নাকি? শেখ মুজিবুর রহমান এটা করছে না বাকশালের মধ্যে দিয়ে? উনি কি বাকশালের ম্যান্ডেট নিয়ে আসছে? এই কোশ্চেনটাকে ইসলামিজমের বাইরে থেকে দেখতে হবে। আপনি যদি এখানে বলতে চান যে এনে অথরিটেরিয়ানিজমের সাথে কোনো সম্পর্ক নেই, আমার কথা হচ্ছে যে কোনো সম্পর্ক নেই। এই সম্পর্ক আপনি তখনই তুলতে পারতেন যদি আমরা দেখতাম যে শুধু রাইটিস্টরা এটা করে। কিন্তু আপনি হিস্ট্রিতে যান, আপনি লেফট্রিতে যান। আমাদের হিস্ট্রিতে ৩টা অটোক্র্যাটিক গভর্নমেন্ট হয়েছে, তাই না? আপনার শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ২টাই আওয়ামী লীগ থেকে আসছে, এরশাদ আপনার আর্মি থেকে আসছে। তা আমাদের দেশে তো আমরা এটা দেখতেছি। হাসিনা সিভিল লিবার্টি আপনার হ্যাম্পার করছে না। তাই আমরা এটাকে জাস্ট নরমাল পলিটিক্যাল জায়গা থেকে আই এগ্রি উইথ ইউ। বাবা আপনি বিএনপির মধ্যে কি এটা নাই? আছে তো, তাই না? আছে, কিন্তু যদি আবার গ্লোবাল পার্সপেক্টিভ চিন্তা করেন, ট্রাম্প বলেন, মোদি বলেন, না দুজনে কি মিলে আমি মনে করি এটা একটা মেকি। যেমন ধরেন সিসিকে এটা করে নাই। তাহলে যেই জায়গাতে ধরেন আপনি ট্রাম্পকে আনে, মোদিকে আনে, এরদোগানকে আনে, ওখানে সিসিকে কেন আনে না? আমি মনে করি একটা মেকি। দেখেন পলিটিক্স একটা এন্ড অফ দ্য ডে মানে ক্ষমতা অলওয়েজ করাপ্টস, তাই না? যে ক্ষমতায় যে যাবে সে করাপ্ট হবেই আরকি। তো সেটাকে আমাদের চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনতে হবে। আমি মনে করি এখানে ইসলামিস্টরা আলাদা কোনো বর্গ না, যেখানে আপনি একটা রেড ফ্ল্যাগ দিবেন। একটা জিনিস শুধু এখানে আমি ইসলামিস্টদের জায়গায় আমি বলি যে যেকোনো ইডিওলজি যখন ডগম্যাটিক হয়ে ওঠে, বহু সংখ্যক মানুষকে একসাথে ইনফ্লুয়েন্স করতে পারে। তার সাথে যদি পাওয়ার যুক্ত হয় তাহলে এটা ভালোও হইতে পারে, খারাপও হইতে পারে। এটা সকল ইডিওলজির জন্য ট্রু। তো ধর্মের ক্ষেত্রে এটা হয়। ধর্ম তো এক্সট্রিমলি পাওয়ারফুল, যেহেতু মানুষের চিন্তা এবং বোধকে ইনফ্লুয়েন্স করতে পারে। তো এই কারণে ধর্মভিত্তিক সিস্টেমের ওই পাওয়ারটা অনেক বড় হয়ে যেতে পারে। কিন্তু এটা অন্যদের ক্ষেত্রে আমরা কমিউনিজমের ক্ষেত্রে দেখছি। কমিউনিজম আপনার রাশিয়া এবং চায়নায় লাখ লাখ লোককে মাইরা আপনার রেভলিউশন করছে। তো স্ট্যালিনের রাশিয়ায় আমরা এটা দেখছি। আমরা একেবারে ধরেন যে পার সেকুলার লোকদের মধ্যে থেকেও আমরা এটা দেখছি। তাই মনে করি যে এটা আপনি রিলিজিয়াস পলিটিক্যাল পার্টিকে আলাদা করতে পারবেন। না ধন্যবাদ। আমার আসলে মানে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এবং খুব একটা ভালো আলোচনা মধ্যে দিয়ে আমরা গেছি। আমি শুধু জাস্ট শেষ করব আমাদের অনুষ্ঠানের। আপনি কি আমাদের যে অভ্যুত্থানটা হলো জুলাই অভ্যুত্থানের পরে, আপনি আগে বলছিলেন যে একটা ফার্স্টে এক্সাইটমেন্ট লেভেল থাকে, আস্তে আস্তে এটা একটু মেলো ডাউন করে। আপনি বর্তমান পার্সপেক্টিভে আপনি কি আশাবাদী? মানে আশাবাদী হলে কতটুকু আশাবাদী? আমি এবং কোন জায়গাগুলি, ঝুঁকির জায়গাগুলো আমরা অনেক কথা বলেছি, বাট অ্যাটলিস্ট আগামী ৩ মাস, ৬ মাস বা আগামী ১ বছর সবার জায়গা থেকেই রাজনৈতিক দলগুলো, আমাদের ইয়াং যারা এটা লিড করেছে, অ্যাক্টিভিস্টদের জায়গা থেকে কোন ব্যাপারগুলো আসলে আমাদের সবার মাথায় থাকা উচিত? আমি মনে করি প্রথম হলো ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টকে তো আমরা সবাই অ্যাকসেপ্ট করছি। কারণ আমরা সবাই টুকটাক সমালোচনা কিন্তু আমরা সবাই অ্যাকসেপ্ট করছি। আমার প্রথম পয়েন্ট হবে যে এই গভর্নমেন্ট যেন এই আস্থাটা নষ্ট না করে। কারণ এই আস্থাটা যদি নষ্ট হয় তাহলে আপনি পরের কোনো ট্রানজিশন পিরিয়ডে আর কারো উপর আস্থা রাখতে পারবেন। তো আমার প্রথম পয়েন্ট হলো যে এই গভর্নমেন্ট একটা ইন্টারিম গভর্নমেন্ট, তার একটা নির্দিষ্ট সংস্কার মূল বড় পয়েন্টগুলো করে তারপর একটা ইলেকশনের মধ্যে দিয়ে আমাদের ডেমোক্রেসি তুলে দিয়ে চলে যাও। তো এই আস্থাটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। তাহলে যেটা হবে যে পরের ট্রানজিশন পিরিয়ডে আর কেউ করে বিশ্বাস করবে না। কারণ ওনার যে হাইট, উনি তো পার্সোনালি খুবই ওয়েল নোন পারসন। তো আমি মনে করি যে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় যেটা সেটা হলো যে আমাদের একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন লাগবে। এটার কোনো অল্টারনেটিভ নাই। কিন্তু পারফেক্ট ইলেকশন তো করা ডিফিকাল্ট না 100% পারফেক্ট হবে না। কিন্তু আপনি দেখেন আমাদের ৯১, ৯৬ এবং ২০০১ এর নির্বাচন নিয়েও তো সমালোচনা আছে। কিন্তু সমালোচনার পরেও তো এই ৩ টে ইলেকশন ওয়ে বেটার দ্যান আমরা আগে পরের যত ইলেকশন। তো ওই স্ট্যান্ডার্ডে আমাদের একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন লাগবে। একটা ফাংশনিং ডেমোক্রেসি লাগবে। এই ফাংশনিং ডেমোক্রেসিটা যদি হয় তাহলে আমি মনে করি যে আমাদের যে অ্যালার্ম সেটা আমরা চলে যাব। তারপরের প্রশ্ন হলো সামাজিক জায়গায় আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সিভিল সোসাইটি বিল্ড আপ হইতে হবে এবং এটা রিপ্রেজেন্টেটিভ হইতে হবে। যেটা আমরা আগের দেখছি যে খুব পোলারাইজড হয়ে গেছে। এইদিকে আওয়ামী লীগ বিএনপি পোলারাইজেশন হয়েছে, সেকুলার ইসলামিস্টরা পোলারাইজেশন হয়েছে, মুক্তিযুদ্ধকে সামনে রেখা পোলারাইজেশন হয়েছে। এই পোলারাইজেশনের বিয়ন্ডে যাই আমাদের আলাপ আলোচনার জায়গাটা উন্নত করতে হবে। এটার মধ্যে দিয়ে যদি সামনে আগাই আমি মনে করি যে একটা ২টা ইলেকশন যদি হয়, ২টা ইলেকশনের মধ্যে আগামী ৫-১০ বছরের মধ্যে আমরা একটা ফরমেশন পিরিয়ডে চলছি। কিন্তু আমরা যে আগামী ৫ বছরে এরকম সিচুয়েশনে আবার পড়বো না, যেটা আমরা পড়েছি গত ১৫ বছরে, ওটার গ্যারান্টি কি? এটা কি মনে করেন যে
যারা ক্ষমতায় আসবে তাদের ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে যে যেহেতু তরুণরা একটা ডেটারেন্ট হিসেবে কাজ করছে, এটা কি তাদের মেইন মানে ডেটারেন্ট হবে, নাকি আমার ইনস্টিটিউশনাল না, আপনি কনভেনশনাল জায়গাগুলোতে এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি না। এখানে কোনো ওইটা ডেটারেন্ট না। ডেটারেন্ট হবে এইটা যে একটা ইয়াং অ্যাংরি ফোর্স, তরুণরা তারা একটা রেভলিউশন করছে, তাদের একটা এক্সপেকটেশন আছে এবং এভরিবডি কিন্তু তারা আবার রাস্তায় নামবে কেন? তারা যদি জানে যে আমরা এই রাস্তায় এত স্যাক্রিফাইসের পরেও পারি, মানে এটা হয় নাই, তাহলে নেক্সট টাইম তো রাস্তায় নামা তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে তো থাকবে যে আনিতা আবার কেন অফ করছো। কিন্তু মানুষ রাস্তায় নামে যখন সে ডেপ্রাইভড হয়, এটা একটা রিয়াকশন। তো ডেপ্রাইভেশনটা বড় হয়ে গেলে সে রাস্তায় নামে। ধরেন এই আগে পরের ক্যালকুলেশন তার থাকে না। তো আমি মনে করি যে ২ টা জিনিস হতে পারে। একটা হলো যে পলিটিক্যাল পার্টি এবং ইনস্টিটিউশন এবং লিডাররা এটাকে মানে বাই ডিফল্ট এটাকে ধারণায় নিবেন এবং ডেপ্রাইভেশনটাকে বড় করে তুলবেন না। তাহলে সিস্টেমে একটা ডেভেলপমেন্ট হবে। আর ডেপ্রাইভেশনটা যদি বড় হয় তাহলে আপনার এই সকল ক্যালকুলেশন যে কেন নামছিলাম, আবার নামলে কি হবে, এগুলো দিয়ে মানুষ কখনো রাস্তায় নামে না। তার ডেপ্রাইভেশন বড় হলে সে রিঅ্যাকশন হিসাবে রাস্তায় নামে। এবং আমি জাস্ট এটাকে আবার রিপিট করব, দ্য পলিটিক্যাল প্রসেস শুড পে অ্যাটেনশন যে আমার 40% ইয়াং পিপল। আপনি যদি তাদের লাইভলিহুডের ব্যবস্থা না করতে পারেন, তাদের যেই জায়গায় অ্যাঙ্গার আছে সেটাকে যদি আপনি প্রপারলি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে আমরা আরও রিফর্মেশন ওই চেঞ্জের মধ্যে দিয়ে যাব। এবং এটাকে যদি আমরা ডিস্ট্রাকটিভলি ডিল না করে কনস্ট্রাকটিভলি ডিল করতে পারি তাহলে জাতির জন্য ভালো। কিন্তু আপনি ডিস্ট্রাকটিভলি করেন অথবা কনস্ট্রাকটিভলি করেন, আমি মনে করি নেক্সট 10 ইয়ার্স আপনি কোনো না কোনো পরিবর্তনের মধ্যে দিয়ে যাইতে বাধ্য হন। ধন্যবাদ মির্জা গালিব। অনেকক্ষণ আমরা কথা বললাম এবং বেশ কিছু ইস্যু নিয়ে আমরা কথা বললাম খুব ডিপ লেভেলে। অনেক জিনিসই আসলে আমার ধারণা আমাদের দর্শকরা বা শ্রোতারা শুনতে পারবে। আমরা আশা করি সেখান থেকে কিছু কিছু জিনিস হয়তো, অনেক কিছু নিয়ে হয়তো আমাদের আরও ডিবেটের ক্ষেত্রও তৈরি হবে। বাট আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আবারও আপনার সাথে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আপনাকেও ধন্যবাদ। আমি আলোচনা করে বেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করছি এবং আমরা এক্সপেক্ট করি যে আমরা সমাজে আমাদের নাগরিক পরিসরে এই বিষয়গুলো আলোচনা। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।